যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। সুযোগ দিতে পেরে গর্বিত ডক্টর ইউনূস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। ডিসেম্বরে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, গুরুত্ব পাবে হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু, বাংলাদেশ নিয়ে অপপ্রচারের নিন্দা। স্বচ্ছতার স্বার্থে ট্রাইব্যুনালে সীমিত পরিসরে আপিলের সুযোগ, জানালেন আইন উপদেষ্টা। আলোচনার ভিত্তিতেই নেই দল নিষিদ্ধের বিধান। সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি নয়, ভোটাধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয়। এবং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, সড়ক ও রেলপথ অবরোধে ব্যাটারি চালিত রিকশা চালকরা, সাধারণ মানুষের ভোগান্তি। 2 দিন পর রাস্তাঘাটে আইসা রাস্তা বন্ধ, সবারই ভোগান্তি। এখন শ্রমিকরা তো দাবিটা করতেই পারে, এখন সরকার উচিত একটা সমাধান করে। এই পর্যন্ত প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। দেশ গঠনে সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বিকেলে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবস 2024-এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতান্ত্রিক ও অনুগত নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে। সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফখরুল ইসলামের প্রতিবেদন। সশস্ত্র বাহিনী দিবস 2024-এর সংবর্ধনা অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা পরিষদ, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের আগমনে মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রায় 1 যুগ পর আমন্ত্রিত অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হন। বিকেল 4টার পর সেনাবাহিনী প্রধান, নৌ ও বিমান বাহিনী প্রধানকে নিয়ে অভিবাদন মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জুলাই অগাস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। দেশ ও দেশের বাহিরে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দেব। দেশের গণতন্ত্র ও নেতৃত্বের প্রতি সশস্ত্র বাহিনীর শ্রদ্ধাশীল ভূমিকার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সেনাকুঞ্জে কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টার আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবস 2024। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। 1 যুগেরও বেশি সময় পর সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে প্রায় 7 বছর পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে এলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় তার সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৪০ বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা ছাড়তে হয়েছিল ২০১০ সালের এই নভেম্বরেই। বালুর ট্রাক দিয়ে তার বাসভবন অবরুদ্ধও রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিনের কারাভোগও করতে হয়েছে তাকে। কারো সাথে আপোষ না করে শেষ পর্যন্ত ১২ বছরেরও বেশি সময় পর বিজয়ীর বেশেই সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রায় ৭ বছর পর প্রকাশ্যে এলেন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। পরে সেখানে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমন্ত্রিত দলের আরও ২৬ নেতা। অনুষ্ঠানে এসে উপস্থিত সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চলা অপপ্রচার দুদেশের সম্পর্কের জন্য মোটেও কাম্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি ঢাকা। বিস্তারিত থাকছে শিউলি রায়ের রিপোর্টে। সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এই সময় ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতার পূর্ণ মূল্যায়নের বিষয়ে ১০০ দিনের অগ্রগতি নিয়ে কথা বলেন তৌফিক হাসান। বলেন, অগ্রগতি সীমিত, তবে আগামী দিনে উন্নতি হবে বলেও আশা তার। জানান, আগামী ডিসেম্বরে ভারত বাংলাদেশের সচিব পর্যায়ে বৈঠক হবে। এতে দুই দেশের সম্পর্কের আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। এটি দুই দেশের সম্পর্কের জন্য মোটেও কাম্য নয়। এই বিষয়ে ভারতের হাই কমিশনারকে অবগত করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি ঢাকা বলে জানান তিনি। ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। এদিকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানান তৌফিক হাসান। বলেন, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন আপিলের সুযোগও সীমিত আকারে থাকবে। এ সময় সবার সঙ্গে আলোচনা করেই এই অধ্যাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা। ওই তো বলেছি, সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে। এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের 5টি ও মানহানির একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলেন, শ্রম আইনে যারা মামলা করেছিলেন তাদেরকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা বাদ পড়েন। আর মানহানির মামলার বিষয়ে তিনি বলেন, জাসদের একজন নেতা 2011 সালে এই মামলাটি করেন, যাকে রাজনৈতিক মামলা বলা যেতে পারে। মামলার রায়ের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি কোনো প্রভাব ফেলেনি বলেও জানান তিনি। এই প্রত্যেকটা মামলায় কিন্তু আমি রুল এবং স্থগিতাদেশ 5 আগস্টের আগে পেয়েছি। সুতরাং মামলাগুলোর মেরিট না থাকলে পরে সে সময় হাইকোর্ট বিভাগ রুল বা স্থগিতাদেশ দিত না। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত 21 আগস্ট মামলার আপিল ও ডেথ রেফারেন্সের উপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। এখন রায় হতে পারে যে কোনো দিন। বৃহস্পতিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার অপেক্ষমান রাখে। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার। আসামির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান ও শিশির মনির। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ওই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, জুলাই আগস্টের আন্দোলনে মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়, এই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। আরও জানাচ্ছেন শিউলি রায়। অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে বৃহস্পতিবার। প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিশনের উপরে থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, 2014 সাল থেকে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। আমি মনে করি যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে হবে। সবার দাবির মধ্যে অনেকগুলো দাবির মধ্যে মূল দাবিটা ছিল যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। মানুষ ভোট দিতে চেয়েছে, যা একটা মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, যেটা মানুষ বঞ্চিত ছিল, পারে নাই। নির্বাচনের সব দলের অংশগ্রহণের বিষয়ে নানা রকম আলোচনা রয়েছে। এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি, তার সেই লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবারই সহযোগিতা চাইব। জুলাই আগস্টের আন্দোলনে মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়, এই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরো অনেক বেশি, বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে, অনেক ছেলেপেলে রক্ত দিয়েছে। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো না, এই বেইমানি আমরা করতে পারবো না। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই। কারণ তাদের যে প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। নতুন নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আদালতের আদেশে উপেক্ষা করে সকাল থেকেই আন্দোলনে নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ড্যামরা এলাকায় চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। সকাল থেকে চিত্র রাজধানীর বিভিন্ন সড়কের। যানজটে স্থবির রাজধানীর প্রধান সড়কগুলো। পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ।
এর নেপথ্যে কারণ অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ। রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে অবরোধ করে আন্দোলন করছে অটো চালকরা। আমাদের পেটে লাথি পড়ে গেছে ভাই, আমাদের পেটে কষ্ট নিয়ে আমরা এখানে মেইন রোডে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা মানুষের পেট আছে, তার ফ্যামিলি আছে, তার বাসা ভাড়ার জন্য লাগবো, এইটি পাবো কোথায় আমরা? তবে তাদের এই আন্দোলন সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে গেছে চরম পর্যায়ে। সকাল থেকে অফিসগামী ও শিক্ষার্থীদের চলাচলে চাপ বেশি থাকলেও ঘন্টার পর ঘন্টা গণপরিবহনে বসে থেকে যখন কুল পেল না, তখন হাঁটার উপরেই ভর করে চলছে মানুষ। 2 দিন পর রাস্তাঘাটে আইসা রাস্তা বন্ধ, সবারই ভোগান্তি। আমি আসি প্রায় ঘন্টাখানিক হবে, 1 ঘন্টা ধরে এই অটোরিকশাওয়ালাদের দাবি দেওয়ার কারণে আমরা ওদের সাথে কথা বলতেছি, আমরা নেগোসিয়েশন করতেছি, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক। প্রতিনিয়ত এসব আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বানও জানান সাধারণ মানুষ। এখন শ্রমিকরা তো দাবিটা করতেই পারে, এখন সরকার উচিত একটা সমাধান করে। বুধবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে যানজট ও অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সড়কে অবৈধ পার্কিং, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স এবং ফিটনেসবিহীন যানবাহনকে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চাষারা থেকে 2 নং রেলগেট এলাকা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় 29টি যানবাহনের বিরুদ্ধে মামলার পাশাপাশি আটক করা হয়েছে 27টি যানবাহন ও লাইসেন্সবিহীন অর্ধশতাধিক ইজিবাইক। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআরটি এর কর্মকর্তারা। বেশ কয়েকদিন ধরে যানজটের তীব্রতা ধারণ করছে, যার পরিপ্রেক্ষিতে নগরবাসী যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছে। এই যানজট নিরসনের জন্য আমরা প্রায় 29টা গাড়িকে বিভিন্ন প্রসিকিউশনের আওতায় এনেছি এবং প্রায় 27টা গাড়ি, বিভিন্ন রকম গাড়ি, ট্রাক, বাস, সিএনজি, লেগুনাই জাতীয় বিভিন্ন গাড়ি, যাদের কাগজপত্র প্রাথমিক পর্যায়ে দেখাতে ফেইলিওর হয়েছে, তাদেরকে আমরা আটক করেছি। লাইসেন্স প্রাপ্ত 17,442টি রিক্সা আছে, যেগুলো আমরা নবায়ন করছি, যেটি বৈধ রিক্সা। নগরীতে 3টা কালারের বৈধ রিক্সা চলবে। দেখছেন সংবাদ রাত। মূল্য নির্ধারণ কাঠামো সংস্কার হলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব বলে জানিয়েছেন গবেষণা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে দাম বেড়ে যাওয়া। অথচ এর মধ্যেও বিপিসি সহ এ খাতের কোম্পানিগুলো যে মুনাফা করছে তার বোঝা সাধারণ মানুষের উপর যে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানির দাম নির্ধারণের সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনায় এ কথা জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মূল্যবৃদ্ধিতে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। অথচ এই পরিস্থিতিতেও বিপিসি সহ এ খাতের কোম্পানিগুলো করেছে অধিক মুনাফা। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানি দাম নির্ধারণের সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম কেন কমছে না সেই প্রশ্ন তোলে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। সারা জীবন শুনে আসছি আমরা বিবিসি না, সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। আমি অনেকবার বিবিসি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতাম, জ্বালানি সচিবের কাছে গিয়ে বলতাম যে ভর্তুকিটা যে দিচ্ছেন কেন দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কেন দিতে হচ্ছে, এটা একটা ব্যাখ্যা দেন না ভাই। বিগত আওয়ামী সরকার আমলে একের পর এক আইনের মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠীকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা এ খাতের বড় ক্ষতি করেছে বলে জানান এই বিশেষজ্ঞ। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন, কানুন, সেগুলো আপনারা জানেন, আমি ডিটেলসে যাব না, তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে? এদিকে 50,000 কোটি টাকা লেনদেনের মধ্যে 3 থেকে 4,000 কোটি টাকা মুনাফা অনেক কম বলে জানান বিপিসির চেয়ারম্যান। 50,000 কোটি টাকা টার্নওভারে 3,000 কোটি টাকা কিন্তু লাভের অঙ্কে খুব বেশি কিছু না। এটা যদি আপনি বিজনেস টার্ম চিন্তা করেন যে 50,000 কোটি 7%, সো এটা কিন্তু একেবারে কম। এই সময় বিইআরসির চেয়ারম্যান জানান 5ই আগস্টের পরে জ্বালানি তেলের দাম কমানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আদর্শ যে সিচুয়েশন, যে আইডিয়াল সিচুয়েশনে কাজ করার যে অভিজ্ঞতা, এটা বিইআরসি কিন্তু হয়নি।
সো এনাবলিং এনভায়রনমেন্ট যদি হয়, আইডিয়াল সিচুয়েশন যদি হয় কাজ করার, নিঃসন্দেহে দ্যাট উইল ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ বিআরসি ইন ফিউচার। বিগত সময়ে যারা অতিরিক্ত মুনাফা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলোচকরা। সবসময় সামনে নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।